আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ লিপিয়ারা খাতুন। আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি 18তম নিবন্ধনে ভাইবা থেকে সনদ বঞ্চিত হয়েছি, শিক্ষক নিবন্ধনের। আমাদেরকে 19 লক্ষ ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়েছিল, আমরা আবেদন করছিলাম 19 লক্ষ ক্যান্ডিডেট। সেখান থেকে আমরা বিসিএস এর মতো আমরা 3 পর্যায়ে পরীক্ষা দিয়ে মাত্র 83,000 ক্যান্ডিডেট আমরা ভাইবার জন্য অ্যাটেন্ড করছিলাম। এখানে বিগত বছরগুলোতে দেখা গেছে এনটিআরসি নীতিমালা অনুযায়ী যাদের কাগজপত্রের কোনো সমস্যা ছিল না, সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট যাদের সবার ভালো ছিল, তাদেরকে এবং যারা উপস্থিত ছিল ভাইবা বোর্ডে তাদের সবাইকে সনদ প্রদান করা হয়েছিল। আর ভাইবা বোর্ডের নাম্বার কোনো যুক্ত হয় না সার্টিফিকেটে। এবছর ই সনদ দিয়েছে, 40% নাম্বার যারা পেয়েছে তাদেরকে ই সনদ দিয়ে তারা অলরেডি সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মস্থলে যোগদান করছে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে। কিন্তু এখানে দেখা গেছে যে সাবজেক্ট ভিত্তিক ভাবে যে পোস্টে মনে করেন যে পোস্ট অনেক খালি আছে, সেই পোস্টে লোক কম টেকানো হয়েছে। এটা নীতি বহির্ভূত একটা কাজ করা হয়েছে। যে পোস্টে প্রচুর পরিমাণে পোস্ট খালি আছে, পদ খালি আছে, সেখানে ভাইবা বোর্ড থেকে লোক কম টিকানো হয়েছে। আর যেখানে পোস্ট কম আছে সেখানে ক্যান্ডিডেট বেশি টিকানো হয়েছে। এটা মূলত এটা আবেদন করলে পুনরায় তারা পরবর্তী বিজ্ঞপ্তিতে আবেদন করলে এটা একটা বাণিজ্য হবে আর কি, এরকম সিস্টেম। এখন ভাইবা বোর্ডে আমাদেরকে কোনো বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকে ফেল করিয়ে দিয়েছে, একজনকে পাস করেছে। কোনো বোর্ডে 30 জনের ভিতরে 28 জনকে পাস করছে, 2 জনকে ফেল করছে। এখন আমাদের যৌক্তিক দাবিটা যেটা, সেটা হলো যে বোর্ডে 30 জনের ভিতরে 29 জন ফেল করছে, ওই বোর্ডে তাহলে ওরা কিভাবে পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো? তারা যদি এতটাই অযোগ্য হয়, বিসিএস এর মতো 19 লক্ষ ক্যান্ডিডেটের সাথে তারা কিভাবে তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলকভাবে পরীক্ষা দিয়ে কিভাবে তারা 83,000 মাত্র টিকলো? এটা আমাদের জনগণের কাছে কোশ্চেন আছে। আর ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন যে আমাদের সহযোদ্ধা এক বোন, তাকে ভাইবা বোর্ডে পাশ করানো হয়েছিল, কিন্তু তাকে কোনো প্রতিষ্ঠান দেওয়া হয় নাই। সে পুরা বাংলাদেশে 40টা চয়েস দেওয়ার পরে ইয়েস অপশন চালু করে রাখছিল, কিন্তু সে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পায় নাই। এই ক্ষোভে দুঃখে সে অলরেডি ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে সে মারা গেছে। আমাদের সহযোদ্ধা কেন মরলো? আমরা এই 2.5 মাস ধরে আন্দোলন করতে আছি রাস্তায়, কখনো এনটিআরসির সামনে, কখনো যমুনার সামনে, কখনো সচিবালয়ে, সব জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের সাথে যে বৈষম্য হয়েছে তার দিনের আলোর মতো পরিষ্কার, আমরা সব ডকুমেন্ট সব জায়গায় জমা দিয়েছি। সবাই আমাদেরকে আশ্বাস দেয় আপনাদের বিষয়গুলো যৌক্তিক, আপনাদের বিষয়গুলো আমরা ভেবে চিন্তে দেখবো, অতি দ্রুত সমাধান করব। কিন্তু এখনো পর্যন্ত 2.5 মাসের ভেতরে আমাদের কোনো সমাধান আমরা পাই নাই, সুরাহা পাই নাই। এখন আমরা এই প্রেস ক্লাবের সামনে অনশনে এই দাবি নিয়ে বসছি। আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার রক্তপাত না দেখলে, মৃত্যু না দেখলে মানে কোনো দাবি দেওয়া পূরণ হয় না। এখনকার বর্তমান প্রেক্ষাপটে যেটা বুঝতেছি, এখন আমরা দেখতে চাই যে আমাদের 18তম এই শিক্ষিত জেনারেশনের মধ্যে আর কত মানুষের মৃত্যু ঘটলে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে। এর জন্য আমরা এখানে অবস্থান প্লাস আমরণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা আজকে 3য় দিন চলতেছে, আমরা না খেয়ে না দিয়ে এভাবে আছি অনশনের মধ্যে। আর আমরা ইতিমধ্যে সচিবালয়ে সচিব মহোদয়া যিনি ছিলেন, শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে আছেন, তার কাছে স্মারকলিপি আমরা জমা দিয়ে আসছি। আর শিক্ষা সচিবের পিএস, তার কাছেও স্মারকলিপি জমা দিয়েছি। শিক্ষা সচিব মহোদয়া যিনি আছেন, তার কাছে আমরা সরাসরি আলোচনার মাধ্যমে কথা বলে আমাদের ডকুমেন্টগুলো সবকিছু দিয়ে আসছি। তিনি বলছেন আসলে আপনাদের বিষয়গুলো আমি খুব ভালোভাবে দেখবো, আর এনটিএসসি চেয়ারম্যানের সাথে এই নিয়ে আলোচনা করবো। আর একটা উল্লেখ্য যে বিষয়টা না বললেই নয়, আমরা রিট করছিলাম হাইকোর্ট থেকে, আমাদের কিন্তু ইতিমধ্যে একটা শুনানিও দিয়েছিল যে 3 কর্মদিবসের মধ্যে এদের সাথে প্রচুর পরিমাণে বৈষম্য করা হয়েছে। 3 কর্মদিবসের মধ্যে যাদেরকে অতিরিক্ত কার্য দেখানো হয়েছে এদের সবাইকে জানি সনদ প্রদান করে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়। কিন্তু এনটিআরসির সাবেক যে চেয়ারম্যান ছিলেন, উনি কি করছেন, এই আদেশ, হাইকোর্টের আদেশ তিনি অমান্য করে পুনরায় আপিল করে এই আদেশ খারিজ করতে পারেন নাই, তিনি স্থগিত করে রাখছেন। তাহলে কেন আমাদের সাথে, আমাদের যদি ফেল করানোরই ছিল তখন আমরা 19 লক্ষ ক্যান্ডিডেট যখন আবেদন করে প্রিলিতে ফাইনাল পর্যায়ে টিকছি, প্রিলিমিনারি পরীক্ষাতে আমরা তখন টিকছি, রিটেন পরীক্ষায় আবার 100 মার্কের পরীক্ষা দিয়ে নো অপশনে পরীক্ষা দিচ্ছি। মানে বিগত সালগুলোতে
10টা প্রশ্নের অ্যান্সার দিতে হলে 20টা প্রশ্ন পড়তো প্রশ্নের মধ্যে। আপনার চয়েস অনুযায়ী আপনি প্রশ্নের অ্যান্সার করে পাস করবেন। কিন্তু এবার আমাদেরকে কোনো মানে আগে থেকে কোনো আমাদের ওয়ার্নিং না দিয়ে আমাদেরকে সরাসরি আমরা পরীক্ষার হলে যা দেখে মাত্র 10টা প্রশ্নই দিছে, যে 10টা প্রশ্ন আমাদের লিখে পাস করে আসা লাগবে। আমরা সেই 10টা প্রশ্নেরই সঠিকভাবে অ্যান্সার করে আমরা পাস করে ভাইবা বোর্ডে আসছি। তাহলে আমরা কিভাবে, আমাদের ন্যূনতম জ্ঞান নাই, এটা তো আসলে আমাদের মাথায় আসে না। আমরা নো অপশনে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত আসছি, আর 19 লক্ষ কোথায় আর 83,000 স্টুডেন্ট কোথায়, এটা বিস্তর ফারাক। এটা যে কোনো মানুষ বুঝতে পারে যে আসলে এদের সাথে বৈষম্য করা হয়েছে কিনা। এতগুলো ক্যাডেটের সাথে আমরা মানে প্রতিযোগিতা করে এই পর্যন্ত আসছি। আর যাই হোক, আমরা 2.5 মাস ধরে এইভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, আমাদের কোনো সুরাহা সমাধান এখনো হয় নাই। সবাই বলছে দেখতেছি, কিন্তু আর কবে দেখবে? আমরা মরে গেলে দেখবে? আমরা প্রেস ক্লাবে আজকে আমরা আজকে 3 দিন যাবত অনশনে আছি। আমরা গতকালকে আমার এক ভাই মানে হার্ট অ্যাটাকের মতো অবস্থা, না খাইলে পানি না খাইলে কি অবস্থা হয়, একটা মানুষ দূর থেকে জার্নি করে আসছে, তার অবস্থা মানে। তো আমাদের দেখছেন তো, উপরে ছাউনি নাই, এখানে ভালো বসারও ব্যবস্থা নাই। আমরা সবাই বেকার মানুষ, আমরা বেকার মানুষ, আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করে এই পর্যন্ত আসছি। আর এর এই এনটিআরসি পরীক্ষাটা দীর্ঘমেয়াদে মানে অনেক কালক্ষেপণ করে পরীক্ষা নেয়। দীর্ঘ 7 মাস ধরে আমাদের শুধু ভাই নিয়েছে। 2 বছর 7 মাস ধরে তাদের মানে পরীক্ষার খালি প্রসেসিং ছিল। 2 বছর 7 মাস তারা কালক্ষেপণ করার পরে মাত্র 3 দিনের ভেতরে রেজাল্ট প্রকাশ করতে, তাও মানে অযৌক্তিক ভাবে। যে পরীক্ষার ভাইবা 7 মাস ধরে চলমান থাকে, তার রেজাল্ট কিভাবে 3 দিনে আসে? পরবর্তীতে দেখা গেছে আরো 113 জনের রেজাল্ট পরবর্তীতে প্রকাশ করা হয়েছে। কেন এক পরীক্ষার রেজাল্ট কেন 2 বার প্রকাশ করা হবে? এখানে অবশ্যই ঘুষ বাণিজ্যের ব্যবস্থা করা হয়েছিল না। পরবর্তীতে তারা বলছে যে এটা আমাদের কারিগরি সমস্যার থাকতে পারে, এজন্য হলো আমাদের 113 জন এন্ট্রি করা হয় নাই রেজাল্ট শিটে। এই জন্য পরবর্তীতে 22 তারিখ রেজাল্ট পাবলিশ করতে, এটা সিগনেচার করা ছিল, চেয়ারম্যান সিগনেচার করতে 15 তারিখ। 15 তারিখে চেয়ারম্যান সিগনেচার করছে, সেই রেজাল্ট পাবলিশ করছে 22 তারিখ, মানে দ্বিতীয়বার রেজাল্টের সময়। এখানে বিস্তর ফারাক। দেখো, যখন সিগনেচার করবে তখনই রেজাল্ট পাবলিশ করবে, আর এক রেজাল্ট কিভাবে 2 বার পাবলিশ হয়? এটা অবশ্যই আমরা নতুন যে চেয়ারম্যান আসছেন তার কাছে আমরা বলছি যে স্যার, যেহেতু কারিগরি ত্রুটি একবার হয়েছে, তাহলে আমাদের সাথেও তো কারিগরি ত্রুটি হয়ে থাকতে পারে। না হলে এক বোর্ডে কিভাবে 29 জন ফেল করে 30 জনের মধ্যে? আমরা তো অনেক ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে এই পর্যন্ত আসছি। তখন তিনি বললেন যে আচ্ছা, তাহলে যদি কারিগরি ত্রুটি থাকে, আমরা তো এখনো রেজাল্ট দেয়নি, আপনাদের বিষয়টা আমরা দেখবো। এই ভরসায় আমরা মনে করেন মাঠ থেকে 8-10 দিন আমরা সরে গেছিলাম। পরবর্তীতে যখন চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছি, তখন বলছে আপনাদের সাথে কোনো বৈষম্যই হয় নাই, আমি এই ধরনের কোনো কথাই বলি নাই, আমাদের কোনো কারিগরি ত্রুটি নেই। এটা বলে গণবিজ্ঞপ্তির রেজাল্ট পাবলিশ করে অলরেডি নিয়োগ দিয়ে দিয়েছে। মানে আমাদের সাথে যে বৈষম্য হয়েছে, বৈষম্য ওইভাবেই মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা সচিবালয়ে সচিব মহোদয়ের সাথে কথা বলছি, তিনি আমাদের বিষয়ে পজিটিভ যতটুকু মনে করলাম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো বার্তা আসে নাই। আমরা আমরণ অনশনে এখানে বসছি যতক্ষণ পর্যন্ত আমাদের মানে দাবি দেওয়া না মানা হবে। আমাদের আমাদের পক্ষে যতক্ষণ পর্যন্ত ফলাফল আমরা না পাই, ততক্ষণ এখানে যদি আমরা মরেও যাই, এখান থেকে আমরা নড়বো না ইনশাল্লাহ। এতটুকুই আমার বলার। আমরা এর আগে যমুনার সামনে গিয়েছি, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে দেখা করানোর কোনো ব্যবস্থা করে নাই। পুলিশ তো সচিবালয় যমুনার ভিতরে কাউকে ঢুকতে অ্যালাউ করে না। এর আগে আমরা স্মারকলিপি প্রদান করছি, আর গতকালকেও আমরা ডাকযোগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করছি। কিন্তু আমরা দেখতেছি যে স্মারকলিপি যদি আমরা জমা করি, এটা হয়তো তার হাতে পৌঁছায় না। না হলে তো এতদিন আমাদের বিষয়ে একটা পদক্ষেপ ইতিবাচক নেতিবাচক কোনো আসতো। এর জন্য আমরা ডাকযোগে তার কাছে স্মারকলিপি পাঠিয়েছি গতকালকে। এখন আমরা অনশনে এখানে আছি, দেখা যাক, আল্লাহর উপরে ভরসা করে আছি। আর আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা এখন যারা আছেন তাদের উপরেও ভরসা করে আছি। তারা আমাদেরকে চান যে আমরা বেঁচে থাকি। আমাদের এখন যে বয়স, এখন আমরা সংসারের বোঝা হয়ে গেছি। আমাদের যে বয়স, এখন আমরা ছেলে খেলাও করতে পারি না। একটা মানে একটা এই বয়সের একটা ছেলের বিয়ে করতে গেলে মেয়ের বাবা মা বলে যে ছেলে কি করে? আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা এখন বেকার, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেন আমরা রাস্তায় থাকবো?
যারা নিয়োগ পেয়েছে 40 নাম্বার পেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়োগ পেয়েছে, আমি পেয়েছি 70, আমি কেন নিয়োগ পেলাম না? এই প্রশ্নের অ্যান্সার কেন কে দিবে? আমি 70 পেয়ে আমি নিয়োগ পাইলাম না, অথচ 40 নাম্বার পেয়ে সরাসরি স্কুল কলেজে তারা অলরেডি ক্লাস করতেছে। একজন গণিতের শিক্ষক, ইংরেজি শিক্ষক, সে আবার টিউশনি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। সে যদি 40 নাম্বার পায়, একটা অঙ্কে 10-15 মার্ক করে থাকে, তাহলে সে কিভাবে পাস করলো? টেনে টুনে মেট্রিক পাস, এরকম অবস্থা। 40 নাম্বার পেয়ে সে অলরেডি স্কুল কলেজে যোগদান করছে, আর আমরা 70 নাম্বার পেয়ে আমরা রাস্তার উপরে অনশনে আছি। এখন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সচিব মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দরখাস্ত জমা করছি, তার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কতদিন আসলে এই রাস্তার উপরে না খেয়ে না গোসল করে বসে থাকবো। আমরা তার সন্তানের মতো, আমরা শিক্ষিত, আমরা আমাদের মেধার প্রমাণ দিয়েছি। তারা কি চাই যে আমরা অনশন করে না খেয়ে রাস্তার মাঝখানে মরে যাই? এতটুকুই বলার। আমরা তাদের মুখের দিকে তাকিয়ে রয়েছি। না, অনেক ভাই বোন আছে এখানে, এখানে অর্ধেকের বেশি ছেলেরা অবিবাহিত। মেয়েদের তো আমার বিয়ে হয়েছে, ওটা কোনো বিষয় না, ছেলেদের বিষয়টা। দেশবাসীর কাছে বার্তা দিতে চাই, আমরা যেহেতু অনশনে আছি, অনশন আর আন্দোলন কিন্তু এক না। অনশন মানে না খেয়ে থাকা। এখানে এক ভাই কালকে জলও স্পর্শ করে নাই, জোর করে তার মুখে 1 ফোঁটা জল দিয়েছে আমি, সে অসুস্থ হয়ে পড়ছে। অনশন তো দীর্ঘদিন ধরে থাকা যায় না। দেশবাসীর কাছে আমার একটাই বার্তা, যে দেশবাসী আমাদের বিষয়ে খুবই দ্রুতভাবে সিদ্ধান্ত নিক। আমাদের আসলে তারা যদি যুক্তি দিয়ে দেখাতে পারে যে আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের ফেল করানোর পেছনে কোনো কারণ আছে, তাহলে আমরা রাস্তা থেকে সরে যাব। আমাদেরকে যুক্তি দিয়ে দেখাক। আর না হলে আমরা যে যুক্তি দিয়ে, আমরা যেহেতু ডকুমেন্ট সহ সব জায়গায় জমা দিয়েছি, তাহলে আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে চাকরিতে বহাল করার জন্য তাদের কাছে আমাদের আকুল আবেদন। আমার নাম মোসাম্মদ লিপিয়ারা খাতুন, আমি যশোর জেলা থেকে আসছি। আমি ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি।